ইরান হারেনি, শুধু এইটুকু হলেই এটা কিন্তু আমেরিকার জন্য পরাজয় হবে। যুদ্ধটা বাঁধালো ইসরায়েল এবং আমেরিকা, এখন এর জন্য যে খরচ সেটা বহন করতে বলছে যে ইরানের প্রতিবেশী যে আরব দেশগুলো তাদেরকে। ইরানের শাসন ব্যবস্থা খারাপ মানলাম, ইরানের শাসকরা কত কত লোককে হত্যা করেছেন। ইরান বলেনি কিন্তু যে আমি তেল আবিব দখল করব বা ওয়াশিংটন দখল করব বা ওই মার্কিন যে বিমানবাহী রণতরী সেটা ডুবিয়ে দেব, ও কোনো টার্গেটই নেই। সে শুধুমাত্র আত্মরক্ষার কাজটা করে যাচ্ছে। ইরানের ইতিহাস বলে যখনই তারা আক্রান্ত হয়েছে তখনই তারা ইউনাইটেড হয়েছে, তারা জোটবদ্ধ হয়েছে। চর্চা ডিকোডে স্বাগত। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে, এই যুদ্ধের ফলে ইরানে প্রায় ৩০০-র বেশি স্বাস্থ্যকেন্দ্র এবং ৭৬০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমের খবর। আরও একটি খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে যে এই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের খরচ নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলোর থেকে নেবে। এই বিষয়গুলো নিয়েই কথা বলবো চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খানের সঙ্গে। সেলিম খান, আপনাকে স্বাগত। প্রথমে যেটি বলছিলাম যে আমরা ভেনেজুয়েলাতেও দেখেছি যে বলছিল যে এখানে যে অভিযান চালিয়ে খরচ হয়েছে সেটা নাকি ট্রাম্প ওখান থেকে নেবে। এখন আবার ইরানে সে যে যুদ্ধ করছে তার খরচ ওখান থেকে নেবে। মানে এগুলো শুনলে কি মনে হয় না যে একটু মামার বাড়ির আবদার? না, এটা তো মামার বাড়ির আবদার না। প্রথম কথা হচ্ছে যে প্রথমে এই পশ্চিমা, বিশেষত আমেরিকার নেতৃত্বাধীন যে পশ্চিমা জোট, মানে তার ইউরোপের সঙ্গী সাথীরা, তারা প্রথমে ভাব দেখান যে তোমার পাশে এসে দাঁড়ানো, তোমার উপকার করার। পরে যে জিনিসটা তারা করেন সে জিনিসটা সে শাইলকের মতো। তার মানে আসলে যে চরিত্র, ও শাইলকের যে চরিত্র, ও পশ্চিমাদের চরিত্র একেবারেই সেই ধরনের। আপনার প্রথমে উপকারের কথা বলা হবে, আমি একটা জাস্ট উদাহরণ দিই। এই ইরাক যুদ্ধের সময়, ইরাক যুদ্ধ না, এটা যখন ইরাক কুয়েত দখল করে নিল, এবং কুয়েত দখল করলো তো বলা অভিযোগ আছে যে আমেরিকার পরামর্শেই কিন্তু এই ইরাক কুয়েত দখল করেছিল, যে তুমি দখল করে না, আমি কিছু বলবো না। এইবার যখন কুয়েত দখল করলো তখন কুয়েতকে দখলমুক্ত করার জন্য একটা অভিযান শুরু হলো। সাদ্দামকে বা ইরাককে, সাদ্দামের বাহিনীকে ওখান থেকে দূর করতে হবে। সে সময় কি হলো, এই যে যুদ্ধ 91 সালে প্রথম পরীক্ষা, মানে সোভিয়েত ভাঙনের পরে প্রথম পরীক্ষা আসলো তোমার ইয়েতে, কুয়েত দখলমুক্ত করার ইয়েতে। তো কুয়েত দখলমুক্ত করার সময়, সেই সময় আরব দেশগুলো সহ আরব দেশগুলো ছিল যারা জিসিসি কান্ট্রি, গালফ কোঅপারেশন কাউন্সিল যেটা, আর পাশাপাশি জাপান এবং জার্মানি মিলে সেই সময় একটা ফান্ড তৈরি করেছিল 54 বিলিয়ন ডলারের, যে 54 বিলিয়ন ডলারের এই মুহূর্তে বাজার মূল্য হচ্ছে 134 বিলিয়ন ডলারের সমান। তো এই ফান্ড আমেরিকা আগে তুলে নিয়ে তারপরে সে তার সৈন্য সামন্ত, লোক লস্কর, অস্ত্রশস্ত্র সব পাঠিয়েছিল হচ্ছে যে কুয়েতকে দখলমুক্ত করতে। এবং কুয়েতে যারা দখলমুক্ত করতে শান্তি সেনা হিসাবে পরবর্তীতেও কাজ করেছেন, তারা প্রত্যেকে পয়সা পেয়েছেন। ওই পয়সা কুয়েতকে দিতে হয়েছে, ওই পয়সা ইরাককে দিতে হয়েছে। ইরাকের কাছ থেকে জোর করে তার তেলের পয়সা কেটে নেওয়া হয়েছে। কখনোই কোনো কাজ তারা মানে ইয়েভাবে করেননি, মানে স্বেচ্ছায় করেননি। আপনার লিবিয়ায় যে অভিযান চালানো হয়েছে, লিবিয়ার তেল ক্ষেত্রগুলো দখল করে নেওয়া হয়েছে। ইরাকের ক্ষেত্রে কি হয়েছে, ইরাককে ভাগাভাগি করে নেওয়া হয়েছে। যে ইরাকে পুরো পয়সাটা হয়তো ওঠেনি, কিন্তু ইরাকে আপনার যে তেলের ভান্ডার আছে, সেই তেলের ভান্ডার আমেরিকান কোম্পানিগুলো সিংহভাগ নিয়েছে, আর বাদ বাকি কিছু ব্রিটিশ এবং ফরাসি কোম্পানিকে দিয়েছে। এরকমভাবে ভাগ বাটোয়ারা করে। তো এইবার যে যুদ্ধটা হচ্ছে, যুদ্ধে প্রথম দিন দেখুন আপনি, যুদ্ধ বাঁধিয়েছে কে, শুরুটা করেছে কে? এই অন্যায় যুদ্ধ শুরুটা করেছে হচ্ছে ইসরায়েল, তার সাথে সাথে কে যোগ দিয়েছে? আমেরিকা। তাহলে যুদ্ধটা বাঁধালো এই ইসরায়েল এবং আমেরিকা। এখন এর জন্য যে খরচ সেটা বহন করতে বলছে যে ইরানের প্রতিবেশী যে আরব দেশগুলো তাদেরকে। এবং এটা ট্রাম্পের মুখপাত্র গতকাল তিনি এইভাবে বলেছেন যে
প্রেসিডেন্ট ইচ্ছা প্রকাশ করেছেন যে তার তেলে মানে যুদ্ধের যে খরচ, সেই খরচগুলো আরব দেশগুলোই দিয়ে দেবে। মানে কি, আপনি যে মামার বাড়ি আবদারের কথা বললেন, ঠিক একই ভেনিজুয়েলার ক্ষেত্রেও তাই। ভেনিজুয়েলা কি করতে গেছেন? ওনারা উদ্ধার করতে গেছেন, ভেনিজুয়েলার মানুষকে মুক্তি দেবেন। ভেনিজুয়েলার একজন পলিটিশিয়ান নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। কিন্তু তার আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে যে তার যে সম্পদটা আছে, তার যে শক্তিটা আছে, সেইটাকে দখল করে নেওয়া, তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার। এই হচ্ছে পশ্চিমাদের চরিত্র। এইটা যদি এটা পৃথিবীর সব মানুষই এটা বোঝে, কিন্তু মানুষ মানে শক্তের ভক্ত বলে মানুষ হয়তো এখন কিছু বলতে পারছে না। কিন্তু এই অবস্থা দীর্ঘদিন এই অবস্থা চলতে পারে না, এই অবস্থা চলা সম্ভব না। আপনি বলছিলেন যে শক্তের ভক্ত, মানে প্রবাদ হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, কিন্তু আন্তর্জাতিক নানান ঘটনার বিশ্লেষণ করে খুবই বিখ্যাত একটি গণমাধ্যম ফরেন পলিসি, তার এডিটর রবি আগরওয়াল একটা নিবন্ধে বলছেন যে এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে ট্রাম্প হেরে যাবেন। এটা আসলে মানে কেন মনে হচ্ছে যে ট্রাম্প হেরে যাবেন? প্রথম কথা হচ্ছে যে রবি আগরওয়াল হচ্ছেন ফরেন পলিসি চিফ এডিটর, এবং উনি যে কথাটা বলেছেন সেটি হচ্ছে যে হ্যাঁ, যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা মিলে অনেক ইরানের ক্ষতি করেছে এবং প্রচণ্ড ক্ষতি। তারপরেও পারসেপশন কেন বলছে, মানে একটা ধারণা হচ্ছে যে এই যুদ্ধ আমেরিকা কিছু করতে পারেনি, এই যুদ্ধে তারা হেরে গেছে। কেন? এই কথাটা তিনি বেশ কয়েকটা পয়েন্টের মানে পরপর উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম হলো যে যুদ্ধের সময় প্রথমবারে, ধরেন যে আমি একটা নতুন স্কুলে গিয়ে একটা বাচ্চা ভর্তি হলো, প্রথমবারই সে টার্গেট ঠিক করলো যে আমি ক্লাসে ফার্স্ট হবো। সে জানে না যে এই স্কুল কেমন, এখানে কেমন ছাত্ররা পড়ে, কিছুই জানে না। আপনি তার টার্গেট ফিক্স করে দিলেন যে ফার্স্ট হতে হবে, সে ফার্স্ট নাও হতে পারে। তাহলে কি ধরা হবে? সে ফার্স্ট না হলে আপনি তার উপরে এমন প্রেশার ক্রিয়েট করলেন যে ফার্স্ট না হলে ধরা হবে যে সে ব্যর্থ হয়েছে। আমেরিকার ক্ষেত্রে ঠিক চাই হয়েছে। আমেরিকা কি বলছে? রেজিম চেঞ্জ করব, নতুন রেজিম নিয়ে আসব, ওইখানে তেলের নিয়ন্ত্রণ নেব, সব কিছু মানে একেবারে। আর 2 নম্বর হচ্ছে যে ইরানের যে পারমাণবিক শক্তি, তার যে ক্ষেপণাস্ত্র তৈরির বা মিসাইল তৈরির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে তার ধূলিসাৎ করে দেওয়া হবে। অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে, মানে সবগুলোতেই 100-র মধ্যে 100 দিয়ে তিনি এই যুদ্ধে নেমেছিলেন। এখন আপনি বলেন যে 1 মাস চলার পরে কেউ যদি প্রশ্ন করে যে আপনি এর কোনটি করতে পেরেছেন, আপনি যে এই কত 20,000 30,000 বার যে হামলা চালিয়েছেন, আপনার নিজের ভাষ্যই বলছিলেন যে বিভিন্ন বেসরকারি স্থাপনার কথা, সামরিক স্থাপনা তো বাদই দিলাম, স্বাস্থ্যকেন্দ্র এবং মানে স্কুল। স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, সেগুলো বাদ যাচ্ছে না। তো এইটা দিয়ে আপনি কি ইরানের 1 ইঞ্চি জমি দখল করতে পেরেছেন? ইরানকে কি এখনো মানে বলা যায় যে এই ইরানের যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার পতন ঘটেছে? ইরানের মানুষের মধ্যে, বরং ইরান একটা 5,000 বছরের বেশি সভ্যতা, পারস্য সভ্যতা। এই পারস্য সভ্যতার মধ্যে দিয়ে মানুষ যখনই দেখা গেছে, ইরানের ইতিহাস বলে, যখনই তারা আক্রান্ত হয়েছে তখনই তারা ইউনাইটেড হয়েছে, তারা জোটবদ্ধ হয়েছে, তারা বিভেদ ভুলে এক হয়েছে। এখন এই আমেরিকার হামলার পরে কিছু লোক থাকতেই পারে, কিন্তু অধিকাংশ ইরানি যদি এক জায়গায় চলে আসেন এবং একই সুরে কথা বলেন, তাহলে কিন্তু কি বলা যাবে যে ট্রাম্প এই জিতেছেন? এরকমভাবে তিনি বেশ কয়েকটা পয়েন্ট রেখেছেন, যাতে মানে এই পয়েন্টগুলো সবাই মানে বিশ্বের সমস্ত বিশ্লেষকরা একই কথা বলছেন যে ইরান কিন্তু কাউকে আক্রমণ করেনি। ইরান বলেনি কিন্তু যে আমি তেল আবিব দখল করব বা ওয়াশিংটন দখল করব বা ওই মার্কিন যে বিমানবাহী রণতরী সেটা ডুবিয়ে দেব, ও কোনো টার্গেটই নেই। সে শুধুমাত্র আত্মরক্ষার কাজটা করে যাচ্ছে, এবং আত্মরক্ষার কাজটা সফলভাবে যদি সে করতে পারে, সে জানে যে অনেক কিছু ঠেকানোর ক্ষমতা তার নেই, কিন্তু সে যদি তার আত্মরক্ষারটা মোটামুটি করতে পারে এবং শত্রু পক্ষের যদি সে মধ্যে একটা ভীতি ছড়াতে পারে, যেটা ইতিমধ্যে বলা হচ্ছে যে আমেরিকার যে প্লেন এবং মানে যুদ্ধ বিমান এবং অন্যান্য বিমান যে নষ্ট হয়েছে, যেগুলো ধ্বংস হয়েছে, আমেরিকার যে প্রায় 17টা বেজ,
সেখানে 27টা এর মতো ঘাঁটি আছে, যে তার মধ্যে 13টা থেকে 17টা এতদিক ক্ষয়ক্ষতি হয়েছে। এইটার পরিমাণ $210 বিলিয়ন উপরে। এই যে ক্ষতির পরিমাণ $210 বিলিয়ন। তাহলে এই 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 ক্ষয়ক্ষতি কি কোনো ক্ষতি না? তাহলে ইরান কি কিছু দেখাতে পারে নাই? তাহলে কোন কোন সেন্সে আমি বলবো যে ইরান হেরে গেছে, বা ইরান হারেনি, শুধু এইটুকু হলেই এটা কিন্তু আমেরিকার জন্য পরাজয় হবে। কারণ আমেরিকা বা আমেরিকার প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের নেতানিয়াহুর সঙ্গে মিশে নেতানিয়াহুর যে পরিকল্পনা, মানে তিনি ঝাল খাচ্ছেন নেতানিয়াহুর মুখে। নেতানিয়াহু যেভাবে বলছেন সেইভাবে তিনি চলছেন। তো নেতানিয়াহুর টার্গেট হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ করা, ইরানকে একেবারে পঙ্গু করে ফেলা, ইরানকে ভেঙে টুকরো টুকরো করা। কত কিছু প্ল্যান ইসরায়েল এবং আমেরিকা মিলে করেছে। এখনও তো 1 মাস পরেও কোনো কিছু হয়নি। তাহলে কেন এইসব নানা যুক্তি সাজিয়ে তিনি যে কনক্লুশনে এসছেন, বা তার লেখার যে শিরোনাম, সেই শিরোনামে তিনি বলছেন যে ইরান যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন, মানে একদম স্পষ্ট। এখনই যে কেউ ফরেন পলিসি যদি এই ওয়েবসাইটে যান, তিনি দেখতে পাবেন যে এই লেখাটা একদম লিড আকারে ওপরে বড় বড় করে আছে যে ইরান যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন, মানে হেরে যাবেন পর্যন্ত উনি যাননি, উনি এখনই কনক্লুশন টেনে দিয়েছেন যে হেরে গেছেন। আপনি আপনার কথার মধ্যে একটা জিনিস বলছিলেন যে ইরানে যখনই এই ধরনের কোনো বহিঃশক্তির আক্রমণ হয়েছে বা কোনো একটা সংকট হয়েছে, ইরানে এক হয়েছে। আমরা কিন্তু এই যুদ্ধ শুরুর পরে কিছুদিন কিন্তু দেখেছি যে ইরানের ভিতরেও এক ধরনের মানে ইরানের যে রেজিম তার বিপক্ষে একটা কণ্ঠ কিন্তু আছে। অনেকে রাস্তায় নেমে কিন্তু উল্লাসও করেছে যে রেজিম চেঞ্জের বিষয়, কারণ ইরানের শাসন নিয়ে দীর্ঘদিন ধরে নানান ধরনের সমালোচনা আছে। এই জায়গাটাতে মানে ইরানের অভ্যন্তরের খবর কিন্তু এখন খুব একটা আসছে না। আরেকটি খবর আমি দেখলাম যে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এটা মানে আজকেরই ঘটনা। তাহলে ইরানের ভিতরেও তো মানে ইরানি কর্তৃপক্ষকে মানে এক ধরনের মানে মোকাবিলা করতে হচ্ছে, বাইরে মোকাবিলা করতে হচ্ছে। এত কিছুর পরেও ট্রাম্প কি আসলেই পিছিয়ে থাকবেন এখানে? প্রথম জিনিসটা ধরেন যে আপনি যে সূত্রে খবর পেয়েছেন, আপনার সূত্রটা কি আমি জানতে পারি? পশ্চিমা গণমাধ্যম। এই 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 জিনিসটাই আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। পশ্চিমা গণমাধ্যম সেই খবরটিই দেয় যেটি তাদের পক্ষে থাকে, যাদের পক্ষে যায়, যে ইরান কত বড় নিপীড়ক, কত বড় ও মানে কত খারাপ তাদের শাসন ব্যবস্থা, সেই কথাটা বলা হয়ে থাকে। কিন্তু কই, আপনি মিনিয়াপলিসে এই আইস, যেটা আপনার আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, ঠিক আছে, আইস, এরা যে 2জন লোককে, একদম জলজান্ত লোককে গুলি করে মেরে দিল, অন্য অন্য জায়গায় মারলো, কোনো টু শব্দ আছে? কিছু আছে? তখন ওনাদের হৃদয় কাঁদে না, হৃদয় কাঁপে না। এই ইরানের শাসন ব্যবস্থা খারাপ মানলাম, তো ইরানের শাসকরা কত কত লোককে হত্যা করেছেন। ওনারা যে এক বোমায় 170টি শিশুকন্যাকে মেরে ফেললেন, এ পর্যন্ত ওনাদের বোমার আঘাতে প্রায় 2000 লোক ইরানে মারা গেছে। এতজন লোক কি তারা হত্যা করেছে? ইরানি শাসকরা কি এতজন লোককে হত্যা করেছে? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন সেই বিষয়ে আমি আপনার সঙ্গে একমত, যে ইরানে সবসময় দুটো মানে ইরানের সমাজ সবসময় দুটো ভাগে ভাগ। একটা সমাজ হচ্ছে অত্যন্ত প্রগতিশীল, যদি আপনি ওই প্রগতিশীল যদি বলেন, লেখাপড়ায়, আচার আচরণে, তারপরে এই আর একটা ধারা হচ্ছে যে মানে আপনার ধর্মভীরু, মানে একটা ধারা বা ধার্মিক মানে লোকজন, যে ধর্মের প্রতি অনেক বেশি অনুরক্ত। এই ধরনের দুটো ধারা পাশাপাশি সবসময় চলে। প্রথম পক্ষ চায় যে মানে পশ্চিমাদের সঙ্গে মিলেমিশে ইরানকে এগিয়ে নিয়ে যেতে, যেটা এই যে আয়াতুল্লাহদের এই যে ইসলামিক রেভলিউশনের আগে যারা শাহ পাহলভি, যারা শাসন ব্যবস্থায় ছিলেন, তারা যেভাবে চালাতেন, তখন এই ইরানের মেয়েরা স্কার্ট পরে ঘুরে বেড়াতো। তখন মাথায় স্কার্ফ দেওয়াটা ছিল একদম বেআইনি, মানে আইন করে এটা নিষিদ্ধ ছিল। তো সেই জায়গা থেকে সেইটা কিন্তু দীর্ঘদিন, প্রায় মানে
আপনার 1927-28 দিয়ে বা 30 যদি ধরি, 30 থেকে আপনি ধরেন 1979 পর্যন্ত প্রায় 50 বছরের উপরে এই ধরনের একটা শাসন ব্যবস্থায় কিন্তু ইরান ছিল। ফলে ওই ধরনের লোকজন এবং ইরানের যে পরবর্তীতে 1979-এ যে ইসলামিক বিপ্লব হলো, তার ফলে সব মানুষ কি পাল্টে গেছে? পাল্টে যায়নি। আমরা এর মধ্যেই ইরানের ভেতর থেকে প্রতিবাদ তো হবেই। প্রতিবাদ করাই মানুষের স্বাভাবিক ইয়ে। কিন্তু প্রতিবাদের সময়ও তো আপনার দেখতে হবে। দেখেন, আপনি কোথাও দেখবেন না যে এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পর লাখে লাখে লোক রাস্তায় নেমে এসে যখন মানে দেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে, বা যখন বলা হচ্ছে যে এখনই হামলা চালাবে এরা, সঙ্গে সঙ্গে ওই ইসরায়েলিরা কি করে? ইসরায়েলিরা দৌড় মেরে কোথায় বাংকার আছে, কোথায় নিরাপদ স্থান আছে সেখানে পালায়। আর এখানে ইরানিদের পার্থক্য কি? ইরানিরা সেই সময় ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় এসে দাঁড়ায় যে ক্ষমতা থাকলে মারো, মেরে দেখাও যে যদি তোমাদের ক্ষমতা থাকে। এটি হচ্ছে দুটো জাতির মধ্যে পার্থক্য। আর দেশের মধ্যে সব মানে এখন আপনার আর আমার মধ্যেও আমরা একই প্রতিষ্ঠানে কাজ করি, তারপরেও আমাদের দুইজনের চিন্তা ভাবনা, চিন্তা চেতনায় পার্থক্য থাকতেই পারে, আছে। তো একটা দেশের মধ্যে দুটি ধারা চলবে না বা সেই ধরনের কোনো লোক থাকবে না। আর এই রকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে যদি কিছু ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন গোষ্ঠীর লোক গ্রেপ্তার করা হয়, সেটা কি খুব বড় খবর বলে আপনার মনে হয়? যে এখন ইরান যে ক্রাইসিসে যারা শাসন ব্যবস্থায় আছেন, তারা কি এখন মুখ খুলে সবাইকে বলতে দেবে? এটা কোনো দেশ দিত? আমেরিকার কথা বলি, আমেরিকার পত্রপত্রিকা কেন এই যুদ্ধ নিয়ে দেশের পক্ষে লিখছে না? কেন আমেরিকা জিতে যাচ্ছে এই কথা লিখছে না? কেন সমালোচনা করছে? আমেরিকার একজন ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেছেন যে টিভি লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, দরকার হলে সংবাদ মাধ্যমে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, এই হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ইসরায়েলের কোনো খবর, যেটুকু ইসরায়েলের আইডিএফ মানে চায় না বা চায়, তার বাইরে এক ছটাক খবর পর্যন্ত আসে না। কীভাবে ইসরায়েলের ক্ষয়ক্ষতি তাহলে বোঝা যাচ্ছে? উপরে যে বিভিন্ন দেশের গোয়েন্দা স্যাটেলাইট আছে, সেই সব ছবি যখন কিছু ফাঁস হচ্ছে, সেটা আমেরিকার হতে পারে, সেটা রাশিয়ার হতে পারে, চীনের হতে পারে, অন্য যাদের গোয়েন্দা স্যাটেলাইটের ছবি ফাঁস হচ্ছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। সেখানে বলা হয়েছে, ইসরায়েলে বলা হয়েছে যে এটা কোনো জায়গায় বোমা হামলা বা ক্ষয়ক্ষতি কেউ যদি মোবাইলে ধারণ করছেন এটা যদি বোঝা যায়, তাহলে বিনা বিচারে তার 5 বছর জেল হবে। মানে বিচারও না, বিনা বিচারে। এখন এই জিনিসগুলো কি আপনার পশ্চিমা গণমাধ্যমে কি ওই নিউজের শেষে কি এগুলো লেখা ছিল? যে শুধু ইরান না, এই আমেরিকা এবং ইসরায়েলও এই ধরনের ব্যবস্থা নিয়েছে। তো এরা হলো এই ধরনের একপেশে একটা সংবাদ মাধ্যম, যারা আপনার 2003 সালে ইরাক যুদ্ধের সময় এমবেডেড সাংবাদিকতা শুরু করেছিল। আপনার এইটা শুধু এইখানে না, আপনি যদি ভিয়েতনাম যুদ্ধ দেখেন, ভিয়েতনাম যুদ্ধের সময় সব আমেরিকান জানতো যে আরে ভিয়েতনামে তো জয়কার, কোনো কিছু করছেন না। তখন কয়েকজন সাংবাদিক, তারা মানে তার মধ্যে শিমুর হার্সও ছিলেন, এই কয়েকজন সাংবাদিক তারা ফাঁস করে দেন যে কথা বলা হচ্ছে এর আদৌ কোনো সত্যতা নেই, এবং এই সাংবাদিক মানে এই আমেরিকা এইখানে পরাজয়ের মুখোমুখি আমেরিকা যদি চলে আসে, তখন তাদেরকে এমনকি ওইখানে যারা আমেরিকার সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তা ছিল, তারা তাদেরকে বকলমে মানে জীবনহানির পর্যন্ত হুমকি দিয়েছিলেন। এই হচ্ছে পরিস্থিতি। ধন্যবাদ সেলিম খান। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং বিশ্লেষণ নিয়ে আবারও আমরা আসব। আপনারা শুনছিলেন সাংবাদিক সেলিম খানের বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে। চর্চা ডিকোডের এই আলোচনায় আপনার কোনো মতামত থাকলে চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার মতামতটি জানান। চর্চার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনার মতামত। ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। চর্চার সঙ্গে থাকুন।